হ্যালো স্টুডেন্টস, এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটা যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, কেভিপিওয়াই, বোর্ড সমস্ত এক্সামের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর এই টপিকটা যদি তোমরা ভালো করে রেডি করে নাও তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এই সমস্ত থেকে প্রচুর কোশ্চেন তোমরা ইজিলি সলভ করতে পারবে। দেখো, এই টপিকটা আমরা তিনটে ক্লাসে ডিসকাস করব। ফার্স্ট ক্লাসে আজকে হ্যাজান্স রুলের থিওরি পোর্শনটা আমরা ইন ডেপথ ডিসকাস করব। নেক্সট ক্লাসে আমরা হ্যাজান্স রুলের অ্যাপ্লিকেশন করব। আর থার্ড পার্টে যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিটে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো আমরা ডিসকাস করব। দেখো স্টুডেন্টস, আমরা সবাই জানি যে কেমিক্যাল কম্পাউন্ডসদেরকে আমরা ব্রডলি দুটো ক্লাসে ডিভাইড করতে পারি। কি কি? আয়নিক কম্পাউন্ড অর ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডস অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস। দেখো স্টুডেন্টস, তাহলে যদি তোমাদের বলি যে তিনটে কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল দাও, তো তোমরা ইজিলি সবাই বলতে পারবে। কি কি? অ্যামোনিয়া, আমরা ভেসপার থিওরিতে দেখেছিলাম, কারণ ভেসপার থিওরি তো সবই আমাদের কোভ্যালেন্ট কম্পাউন্ড নিয়ে ডিসকাস করে। অ্যামোনিয়া, ওয়াটার, মিথানল, এটসেট্রা। এবার দেখো স্টুডেন্টস, এই যে কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো, এই কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলোতে সার্টেন পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার ডেভেলপ করে। কি করে? এই নাইট্রোজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাহলে অ্যামোনিয়াতে এই যে সিগমা বন্ডেড ইলেকট্রনটা এটা নাইট্রোজেনের দিকে শিফটেড হবে, তাহলে নাইট্রোজেনটা সার্টেন অ্যামাউন্টের নেগেটিভ চার্জ ডেল্টা মাইনাস অ্যাকুমুলেট করবে। হোয়ারাস এই হাইড্রোজেন গুলো থেকে ইলেকট্রন পেয়ারটা এদিকে শিফট করে গেছে, তাহলে হাইড্রোজেন গুলো সার্টেন অ্যামাউন্টের ডেল্টা পজিটিভ চার্জ অ্যাকুমুলেট করবে। যেহেতু ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস এর অ্যামাউন্টটা সেম নয়, তাহলে যে কোনো একটা চার্জকে আমি ডেল্টা ড্যাশ দিয়ে ডিনোট করতে পারি, জাস্ট এটাকে মিন করার জন্য যে এই দুটো ডেল্টার অ্যামাউন্টটা সেম নয়। সিমিলারলি ওয়াটারেও অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, তাহলে অক্সিজেনটা ডেল্টা ড্যাশ মাইনাস চার্জ অ্যাকোয়ার করবে, হোয়ারাস হাইড্রোজেন গুলো ডেল্টা প্লাস চার্জ অ্যাকোয়ার করবে। মিথানলের ক্ষেত্রেও তাই, অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারের জন্য ডেল্টা মাইনাস চার্জ অ্যাকুমুলেট করবে, আর হাইড্রোজেনটা ডেল্টা প্লাস চার্জ অ্যাকোয়ার করবে। ক্লিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো, এই যে কোভ্যালেন্ট মলিকিউলগুলো, এই কোভ্যালেন্ট মলিকিউলগুলো সার্টেন পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ডেভেলপড হলো ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স অফ দ্য বন্ডের অ্যাটম। তাহলে এই যে অ্যাটমগুলোর ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এই কম্পাউন্ড গুলোর মধ্যে, যেগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, এই কম্পাউন্ড গুলোর মধ্যে সার্টেন পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হয়ে গেল। ঠিক সিমিলার ওয়েতে তোমাদের যদি বলি যে কয়েকটা আয়নিক কম্পাউন্ডের এক্সাম্পল দাও, তো তোমরা ইজিলি বলতে পারবে সবাই। পটাশিয়াম ব্রোমাইড, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটসেট্রা। তাহলে এই সমস্ত আয়নিক কম্পাউন্ড গুলোর মধ্যেও দেখা যাচ্ছে সার্টেন পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হচ্ছে। আর সেইটাই আমরা যে রুল দিয়ে এক্সপ্লেন করতে পারবো, সেই রুলটাকে বলা হয় হ্যাজান্স রুল। এখানে স্টুডেন্ট একটা জিনিস মনে রাখো, সায়েন্টিস্টের নাম হচ্ছে ক্যাসিমির হ্যাজান্স। সেই জন্য হ্যাজান্স লেখার সময় এই অ্যাপোস্ট্রফিটা সবসময় এস এর পরে হবে, কারণ সায়েন্টিস্টের নাম হচ্ছে হ্যাজান্স। দেখো স্টুডেন্টস, যখন কোনো মিল্কম্যান বা গোয়ালা আমাদের ঘরে দুধ দিতে আসে, তখন কি সবাই জানি তারা দুধে জল মেশায়, কিন্তু আমরা দুধটা থেকে কি আমরা বুঝতে পারবো যে কতটা অ্যামাউন্টের জল মিশিয়েছে? কখনোই বুঝতে পারবো না। আমরা দুধটাকে টেস্ট করে এইটা বুঝতে পারবো যে হ্যাঁ, জল কম মিশিয়েছে না বেশি মিশিয়েছে। তার মানে আমরা কখনোই কোয়ান্টিটেটিভলি মেজার করতে পারবো না যে কতটা জল আর কতটা দুধ মিশিয়েছে। সেমনি আমরা হ্যাজান্স রুল দিয়ে কখনোই এইটা মেজার করতে পারবো না যে কোয়ান্টিটেটিভলি কতটা অ্যামাউন্টের কোভ্যালেন্ট ক্যারেক্টার এন্ড কতটা অ্যামাউন্টের আয়নিক ক্যারেক্টার আছে। আমরা শুধু কোয়ালিটেটিভলি একটা বলতে পারবো যে এই কম্পাউন্ডে আয়নিক ক্যারেক্টার কম আছে, এই কম্পাউন্ডে আয়নিক ক্যারেক্টার বেশি আছে, বাট এক্সাক্ট অ্যামাউন্ট আমরা কখনোই হ্যাজান্স রুল দিয়ে প্রেডিক্ট করতে পারবো না। ঠিক আছে স্টুডেন্টস, এবার চলো আমরা হ্যাজান্স রুলটা ডিটেলসে বুঝি। একটা আয়নিক কম্পাউন্ড আছে XY, একটা আয়নিক কম্পাউন্ড যেখানে X টা ক্যাটায়ন হিসেবে আছে আর Y টা অ্যানায়ন হিসেবে আছে।
এই এক্স ক্যাটায়নটা এক্স প্লাস হয়ে আছে। আর আমরা সবাই জানি যে ক্যাটায়নের থেকে অ্যানায়নের সাইজ সবসময় বড় হয়। অ্যানায়নটা তো ইলেকট্রন ক্লাউড রিচ, আর এই ক্যাটায়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এই ক্যাটায়ন এই অ্যানায়নের ইলেকট্রনিক চার্জটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই ইলেকট্রন ক্লাউডটা কি হলো? ডিস্টর্টেড হলো, দ্যাট ইজ বিকৃতি ঘটলো। এই যে ডিস্টরশনটা হচ্ছে, নেক্সট স্টেপে আরো ডিস্টর্টেড হবে। এই যে ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড অফ দ্য অ্যানায়ন, এই যে ইনসিডেন্টটা হচ্ছে, এই ইনসিডেন্টটাকে বলা হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন। তাহলে দেখো, যত এই পোলারাইজেশনটা ইনক্রিজ হবে, তত এই ইলেকট্রন ক্লাউডটা এই এক্স মাইনাস আর ওয়াই মাইনাস দুজনের মধ্যে ইকুয়ালি শেয়ার্ড হবে। তার মানে যত আমার ডিগ্রি অফ পোলারাইজেশনটা ইনক্রিজ করবে, তত আমার আয়নিক বন্ডটা কোন দিকে ট্রেন্ড করছে? কোভ্যালেন্টের দিকে ট্রেন্ড করছে। কারণ কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টারিস্টিক কি? যে ইলেকট্রন ক্লাউড দুজনের মধ্যে শেয়ারিং হবে। ঠিক সেই জিনিসটা হচ্ছে যে ওয়াই মাইনাস আর এক্স মাইনাসের মধ্যে ইলেকট্রন ক্লাউড শেয়ারিং হচ্ছে। তার মানে আয়নিক বন্ডটা আমার কোন দিকে ট্রেন্ড করছে? কোভ্যালেন্টের দিকে। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস, এই যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা ডিস্টর্টেড হলো, এক একটা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশনের ডিগ্রিটা এক এক রকম হবে। যে অ্যানায়নের সাইজ বড় আর চার্জ বড়, তার এই ডিস্টরশনটা কি? তার এই ডিস্টরশনটা বেশি হবে। কারণ কি? আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে অ্যানায়নের সাইজ বড় হবে, তার এই নিউক্লিয়াসের সাথে আউটারমোস্ট ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্সটা অনেক কম হবে। তার মানে এই ক্যাটায়নটা সেই অ্যানায়নটাকে আরো ইজিলি পোলারাইজ করতে পারবে। তাহলে যে অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বেশি অ্যান্ড সাইজ যত বড়, তার ডিগ্রি অফ পোলারাইজেশনটা আমার তত বেশি হবে। তাহলে এই টেন্ডেন্সি অফ দ্য অ্যানায়ন টু গেট পোলারাইজড, এই টার্মটাকে আমরা কি বলবো? পোলারাইজিবিলিটি অফ দ্য অ্যানায়ন। অফ দ্য অ্যানায়ন। নেক্সট দেখো, এতক্ষণ পর্যন্ত তো আমরা দেখলাম যে অ্যানায়নের উপরে কিরকম ডিপেন্ডেন্সি আছে পোলারাইজেশনের। এবার আমরা দেখব এই ক্যাটায়নের উপরে কিভাবে পোলারাইজেশনটা ডিপেন্ডেন্ট। দেখো, এই ক্যাটায়নের এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে পোলারাইজ করার যত পাওয়ার থাকবে, সেই টার্মটাকে বলবো পোলারাইজেশন পাওয়ার অফ দ্য ক্যাটায়ন। পোলারাইজেশন পাওয়ার of the cation। এই পোলারাইজেশন পাওয়ার অফ দ্য ক্যাটায়নটাকে এক্সপ্রেস করা হয় আয়নিক পোটেনশিয়াল দিয়ে। হোয়াট ইজ আয়নিক পোটেনশিয়াল? আয়নিক পোটেনশিয়াল ইজ চার্জ বাই রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন। দেখো স্টুডেন্টস, এই আয়নিক পোটেনশিয়ালের সাথে তোমরা কিন্তু কখনোই আয়োনাইজেশন পোটেনশিয়ালকে গুলিয়ে ফেলো না। কারণ আয়োনাইজেশন পোটেনশিয়ালের সাথে এই আয়নিক পোটেনশিয়ালের কোনো সম্পর্ক নেই। আয়োনাইজেশন পোটেনশিয়াল, এইটার সাথে এই আয়নিক পোটেনশিয়ালের কোনো সম্পর্ক নেই। আয়োনাইজেশন পোটেনশিয়াল মানেটা কি? আমরা স্ট্রাকচার অফ অ্যাটমে দেখেছিলাম যে আউটার মোস্ট অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে রিমুভ করতে গ্যাসিয়াস স্টেটে আমার যে মিনিমাম অ্যামাউন্টের এনার্জি লাগে, সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অর আয়োনাইজেশন এনথালপি অর আয়োনাইজেশন এনার্জি। সেইটার সাথে এই আয়নিক পোটেনশিয়ালের কোনো রিলেশন নেই। দেখো স্টুডেন্টস, এতক্ষণ যেটা বোঝালাম সেটা স্ক্রিনে তোমাদের এই ডায়াগ্রামটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। ডায়াগ্রামের ফার্স্টে দেখো ক্যাটায়ন আর অ্যানায়ন জাস্ট সেপারেট আছে, তার মানে এইটা রিপ্রেজেন্ট করছে 100% আয়নিক কম্পাউন্ড। নেক্সট কেসে স্লাইটলি পোলারাইজেশনটা স্টার্ট হয়েছে, তার মানে কি? অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডের ডিস্টরশনটা জাস্ট স্টার্ট হয়েছে। তার ফলে আয়নিক কম্পাউন্ডের সার্টেন অ্যামাউন্টে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হলো। তারপরে
অ্যানায়নের আরো বেশি ইলেকট্রন ক্লাউডের ডিসটরশন হলো, তার মানে আরো বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হলো। আর ডায়াগ্রামের একবারে লাস্টে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডটা টোটালি কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়ে গেছে। তার মানে আমরা দেখলাম যখন কোনো পোলারাইজেশন হবে না তখন কম্পাউন্ডটা পুরোপুরি আয়নিক থাকবে। প্রত্যেকটা হেটেরোনিউক্লিয়ার মলিকিউলে সার্টেন পার্সেন্টেজ অফ আয়নিক ক্যারেক্টার এন্ড সার্টেন পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। তাহলে এতটা থেকে আমরা বুঝতে পারলাম একটা লাইন, যেটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, পোলারাইজেশন যত ইনক্রিজ করবে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি ইন্ট্রোডিউসড হবে। ঠিক আছে স্টুডেন্ট, এবার আমরা দেখি যে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিগ্রি অফ পোলারাইজেশনটা ডিপেন্ডেন্ট। দেখো, আগেই আমরা দেখেছিলাম আয়নিক পোটেনশিয়াল, দ্যাট ইজ ফাই। ফাই আমার যত ইনক্রিজ করবে ক্যাটায়নটা তত এফেক্টিভলি অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, তার মানে ডিগ্রি অফ পোলারাইজেশনটা তত ইনক্রিজ করবে। তাহলে ফাই আমার যত ইনক্রিজ করবে ডিগ্রি অফ পোলারাইজেশন তত আমার ইনক্রিজ করবে। ঠিক দেখো, পিরিয়ডিক টেবিলে 3 নাম্বার পিরিয়ডের মেটালগুলোর যদি আমি ক্লোরাইডকে কনসিডার করি তাহলে কি পাবো? দেখো, NaCl, MgCl2, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আর সিলিকন টেট্রাক্লোরাইড। এদের মেল্টিং পয়েন্টের অর্ডার বলতে হবে। দেখো, মেল্টিং পয়েন্টের সঙ্গে আয়নিক ক্যারেক্টার বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের রিলেশনশিপ কি? আমরা জানি কোনো কম্পাউন্ডের আয়নিক নেচার যত ইনক্রিজ করবে তত ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা স্ট্রং হবে। তাহলে সেই কম্পাউন্ডটা যদি সলিড হয় তাহলে সেটাকে মেল্ট করতে, অথবা কম্পাউন্ডটা যদি লিকুইড হয় তাহলে সেটাকে বয়েল করতে আমাকে বেশি হিট দিতে হবে। তার মানে তার বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্টটা অনেক ইনক্রিজ করবে। তার মানে কোনো কম্পাউন্ডের আয়নিক নেচার যত ইনক্রিজ করবে তত তার বয়েলিং পয়েন্ট এন্ড মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করবে। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো, ক্যাটায়ন গুলো এখানে কি কি আছে? সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস 2, অ্যালুমিনিয়াম প্লাস 3 আর সিলিকন প্লাস 4। দেখো, তাহলে সোডিয়ামের চার্জ সবচেয়ে কম আর সিলিকনের চার্জ এখানে সবচেয়ে বেশি। তাহলে আয়নিক পোটেনশিয়ালের চার্জ বাই রেডিয়াসের চার্জটা তো আমি বুঝে যাচ্ছি সিলিকনের সবচেয়ে বেশি। আর রেডিয়াসটা আমরা জানি পিরিয়ডিক টেবিলে অ্যালং দ্য পিরিয়ড আমরা যখন যাব তখন সাইজটা কি হবে? ডিক্রিজ করে। তাহলে সিলিকনের চার্জও সবচেয়ে বেশি, আবার রেডিয়াসটাও সবচেয়ে কম, তার মানে এর আয়নিক পোটেনশিয়ালটা সবচেয়ে বেশি। তাহলে আয়নিক পোটেনশিয়ালের অর্ডারটা কি হবে? ফাই এর অর্ডারটা কি হবে? সবচেয়ে বেশি হবে Si+4 এর, দেন Al+3, দেন Mg+2, দেন Na+। তাহলে ফাই এর অর্ডার যদি এইটা হয় তাহলে ডিগ্রি অফ পোলারাইজেশনটা সিলিকন +4 এর সবচেয়ে বেশি হবে দেন Na+ এর। তাহলে ডিগ্রি অফ পোলারাইজেশনটা যদি সবচেয়ে বেশি হয় তাহলে আমরা দেখেছিলাম কি কোভ্যালেন্ট ক্যারেক্টারটাও সবচেয়ে বেশি হবে। তাহলে মোস্ট কোভ্যালেন্ট হবে SiCl4, পরে কোভ্যালেন্ট ক্যারেক্টার এর চেয়ে একটু কম হবে AlCl3, আর একটু কম হবে MgCl2, আর সবচেয়ে কম হবে NaCl এর। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা যদি এই হয় তাহলে আয়নিক ক্যারেক্টারের অর্ডারটা কি হবে? জাস্ট রিভার্স। আয়নিক ক্যারেক্টারের অর্ডার হবে NaCl greater than MgCl2 greater than AlCl3 greater than SiCl4। তাহলে আমরা জানি আয়নিক ক্যারেক্টার যত যার বেশি হবে তার মেল্টিং পয়েন্ট তত বেশি হবে। তাহলে মেল্টিং পয়েন্ট আর আয়নিক ক্যারেক্টারের অর্ডারটা সেম হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা বলতে বলেছে সেটা মেল্টিং পয়েন্টের অর্ডারটা হবে NaCl is greater than MgCl2 greater than AlCl3 greater than SiCl4। অ্যাকচুয়ালি দেখা যায় SiCl4 এর আয়নিক ক্যারেক্টার এতই কম যে এগুলো সব সলিড, কিন্তু SiCl4টা ফিউমিং লিকুইড। তাহলে ফাইটা আমরা অ্যালং দ্য পিরিয়ড দেখলাম কি হয়। এবার চলো অ্যালং দ্য গ্রুপ দেখি আমার ফাইটা কিভাবে চেঞ্জ হয়।
গ্রুপ 2 এর আমরা অ্যালকালাইন আর্থ মেটালের ক্লোরাইড গুলোকে কনসিডার করছি। বেরিলিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রংসিয়াম ক্লোরাইড আর বেরিয়াম ক্লোরাইড। তাহলে এখানে ক্যাটায়ন গুলো হচ্ছে বেরিলিয়াম +2, ম্যাগনেসিয়াম +2, ক্যালসিয়াম +2, স্ট্রংসিয়াম +2, বেরিলিয়াম +2। প্রত্যেকটারই চার্জ সেম। তাহলে আমরা আয়নিক পোটেনশিয়াল মানে কি জানি? চার্জ বাই রেডিয়াস অফ দ্য ক্যাটায়ন। তাহলে যত আমি ডাউন দ্য গ্রুপ যাব তত আমার কি ক্যাটায়নটার সাইজ ইনক্রিজ করবে। তাহলে সাইজ যত ইনক্রিজ করবে তার মানে রেডিয়াসটা তত ইনক্রিজ করবে, আর রেডিয়াস ইনক্রিজ করা মানে আয়নিক পোটেনশিয়ালটা ডিক্রিজ করে যাবে। তাহলে আয়নিক পোটেনশিয়ালের অর্ডারটা কি হবে? তাহলে সবচেয়ে আয়নিক পোটেনশিয়ালটা বেশি হবে বেরিলিয়াম +2, দেন Mg+2, দেন Ca+2, দেন স্ট্রংসিয়াম +2, দেন বেরিয়াম +2। তাহলে বেরিলিয়ামের সবচেয়ে বেশি পোলারাইজেশন পাওয়ার থাকবে, তার মানে BaCl2 কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি হবে। আমরা আগেই দেখেছিলাম সিস্টেমে ডিগ্রি অফ পোলারাইজেশনটা যত ইনক্রিজ করবে তত তার কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনক্রিজ করবে। তাহলে বেরিলিয়াম ক্লোরাইডের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ম্যাক্সিমাম হবে। বেরিলিয়াম ক্লোরাইড is greater than MgCl2, greater than CaCl2, greater than SrCl2, greater than BaCl2। ওকে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডারটা যদি এইটা হয় তাহলে আয়নিক ক্যারেক্টার এন্ড মেল্টিং পয়েন্ট অর্ডার কি হবে? জাস্ট এর রিভার্স। তার মানে বেরিয়াম ক্লোরাইডের সবচেয়ে বেশি, দেন স্ট্রংসিয়াম ক্লোরাইড, then calcium chloride, then magnesium chloride, then beryllium chloride। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো স্টুডেন্টস, আমরা একটা ইম্পর্টেন্ট এক্সেপশন মনে রাখবো। এইটা যেই মেন্স, নিট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে ব্যাপারটা বুঝবে। হ্যাঁ, গ্রুপ 1 এর অ্যালকালি আর্থ মেটালের ক্লোরাইড গুলোকে আমরা কনসিডার করছি। কি কি ক্লোরাইড আছে? NaCl, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড এন্ড সিজিয়াম ক্লোরাইড। এদের মেল্টিং পয়েন্টের অর্ডারটাকে আমাকে বলতে হবে। তাহলে দেখো, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছি সেই কনসেপ্ট দিয়ে আমরা যদি বলি Na+, K+, Rb+, CS+, এদের মধ্যে Na+ এর সাইজ সবচেয়ে ছোট। তাহলে Na+ এর যদি সাইজ সবচেয়ে ছোট হয় তাহলে এর আয়নিক পোটেনশিয়াল phi এর ভ্যালুটা সবচেয়ে বেশি হবে। তাহলে phi এর ভ্যালু যদি সবচেয়ে বেশি হয় তাহলে ডিগ্রি অফ পোলারাইজেশনটা NaCl এর ক্ষেত্রে ম্যাক্সিমাম হবে আর CaCl এর ক্ষেত্রে সবচেয়ে কম হবে। তাহলে NaCl এর ক্ষেত্রে যদি ডিগ্রি অফ পোলারাইজেশনটা সবচেয়ে বেশি হয় তাহলে NaCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টারটা সবচেয়ে বেশি হবে। তাহলে মেল্টিং পয়েন্টের অর্ডারটা NaCl এর সবচেয়ে কম, তারপরে KCl, তারপরে RbCl, তারপরে CaCl, এইটা হওয়া উচিত ছিল। তাহলে মেল্টিং পয়েন্টটা কি হওয়া উচিত ছিল? NaCl এর সবচেয়ে কম, দেন KCl, দেন RbCl, দেন CaCl। এটা হওয়া উচিত ছিল। এখন পর্যন্ত আমরা যা ফ্যাজান্স রুল পড়েছি তার উপরে ডিপেন্ড করে, কিন্তু দিস ইজ দ্য রং অ্যান্সার। দিস ইজ দ্য রং অ্যান্সার। অ্যাকচুয়াল মেল্টিং পয়েন্টের অর্ডারটা হয় জাস্ট এর রিভার্স। NaCl এর সবচেয়ে বেশি, দেন KCl, দেন RbCl, দেন CaCl। এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এইখানে the main predominating factor is lattice energy। একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন মিলে আমার যখন একটা আয়নিক ক্রিস্টাল ফর্ম করলো, X+ আর Y- একটা আয়নিক ক্রিস্টাল ফর্ম করলো, তখন যে অ্যামাউন্টের এনার্জি এই সিস্টেমটা রিলিজ করে
সেই অ্যামাউন্টের এনার্জিটাকে বলা হয় ল্যাটিস এনার্জি, আর এটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে বাই ডেফিনেশন দেখো, অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ, যেহেতু এই এনার্জিটা রিলিজ হয়েছে, বাই ডেফিনেশন ল্যাটিস এনার্জি ক্যারিজ এ নেগেটিভ সাইন। ওকে, তাহলে যে সিস্টেমের ল্যাটিস এনার্জি যত বেশি, সেই ক্রিস্টাল নেটওয়ার্কিং এর আয়নিক বন্ডিংটা, দ্যাট ইজ ক্রিস্টাল নেটওয়ার্কটা তত স্ট্রং। তার মানে সেই ক্রিস্টাল নেটওয়ার্কটাকে ব্রেক করতে অনেক বেশি এনার্জি দিতে হবে, আর যত বেশি এনার্জি দিতে হবে সেই ক্রিস্টাল নেটওয়ার্কটাকে ব্রেক করতে, তার মানেই সেই ক্রিস্টালের মেল্টিং পয়েন্ট বেশি। তার মানে যে সমস্ত সিস্টেমের ল্যাটিস এনার্জি বেশি, সেই সমস্ত সিস্টেমের মেল্টিং পয়েন্ট হাই। ওকে, আর এই ল্যাটিস এনার্জিটাকে ইউ ইজ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য চার্জেস by interionic distance। তাহলে দেখো NaCl এ যেহেতু Na প্লাস এর সাইজটা ছোট আমার, তাহলে এদের ইন্টার আয়নিক ডিস্টেন্সটা কম। তাহলে ইন্টার আয়নিক ডিস্টেন্স কম হওয়ার জন্য NaCl এর ল্যাটিস এনার্জি ভেরি হাই দেন KCl, দেন RbCl, দেন CHCl। ওকে, তাহলে NaCl এর যদি ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি হয়, তাহলে সেটাকে ব্রেক করতেও আমার সবচেয়ে বেশি হিট দিতে হবে, তার মানে তার মেল্টিং পয়েন্টটা হাই হবে। তাহলে অ্যাকচুয়াল মেল্টিং পয়েন্টের অর্ডার হলো আমার এইটা। এইখানে স্টুডেন্টস আরেকটা জিনিস মনে রাখো, এই ল্যাটিস এনার্জি ক্যালকুলেশনের সময় এই ক্যাটায়ন আর অ্যানায়নটাকে বাই ডেফিনেশন আইসোলেটেড গ্যাসিয়াস স্পিসিসে কনসিডার করা হয়। তার মানে ক্যাটায়ন আর অ্যানায়ন গুলোর আলাদা কোনো এনার্জি ফিল্ডের এক্সিস্টেন্স নেই যেটা এদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে। এন্ড এই আয়নিক ক্রিস্টালটা ইজ ইন সলিড স্টেট। আমরা যখন ল্যাটিস এনার্জি পড়বো পরের ক্লাসে, তখন এগুলোকে নিয়ে আমরা ডিটেলস কভার করব। তাহলে এখন পর্যন্ত আমরা দেখলাম ডিগ্রি অফ পোলারাইজেশনটা ফাইয়ের উপরে, দ্যাট ইজ আয়নিক পোটেনশিয়ালের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট। এবার চলো আমরা দেখি ডিগ্রি অফ পোলারাইজেশনটা ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট। এই পয়েন্টটা স্টুডেন্টস খুব ভালো করে বুঝবে। দেখো, একটা ক্যাটায়ন আছে, তার নিজের বিভিন্ন অরবিটালে ইলেকট্রন আছে, এটা নিউক্লিয়াস। ওকে, এটা ক্যাটায়নটাকে আমরা কনসিডার করছি। তাহলে এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে, এটা অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড, অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে কতটা এফেক্টিভলি এই ক্যাটায়নটা পোলারাইজ করতে পারবে, সেইটা ডিপেন্ড করবে এই ইনার অরবিটাল গুলোর স্ক্রিনিং পাওয়ার কতটা। তার কারণ আমরা জানি যে এই ক্যাটায়নের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ Z dash is equal to Z minus sigma, where Z is the actual nuclear charge or atomic number of the cation and sigma is the screening constant or shielding constant। তাহলে দেখো এই ইনার অরবিটাল গুলোর স্ক্রিনিং এফেক্ট যত বেশি হবে, তত আমার এই পোলারাইজেশন, দ্যাট ইজ ডিস্টরশন অফ ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস দিস ক্যাটায়ন, এটা কম হবে। তার মানে এ যদি সিল্ড করে দেয়, তাহলে এর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কমে গেছে। তার মানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমে যাওয়া মানে এফেক্টিভনেস অফ দ্য ডিস্টরশন অফ দ্য অ্যানায়নিক ইলেকট্রন ক্লাউড এটা কমে গেছে, তাহলে তার পোলারাইজেশনটা কমে গেছে। এবার একটা সিচুয়েশন কনসিডার করো, যদি কোনো স্ক্রিনিং এফেক্ট না থাকে, তাহলে এই নিউক্লিয়াসটা, তাহলে এই ক্যাটায়নের এই নিউক্লিয়াসটা এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে এফেক্টিভলি ডিস্টর্টেড করতে পারত। তাহলে এই ইনার অরবিটাল গুলোর শিল্ডিং এফেক্টের জন্য এই ক্যাটায়নের নিউক্লিয়াসটা এফেক্টিভলি অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে ডিস্টর্টেড করতে পারছে না। তার মানে কি, পোলারাইজেশনটা কমে যাচ্ছে। আর আমরা জানি অরবিটাল গুলোর স্ক্রিনিং এফেক্টের অর্ডার কি, S greater than P greater than D greater than F। তাহলে দেখো p orbitals are more effective in shielding than d orbitals। তাহলে দেখো যে সমস্ত ক্যাটায়ন গুলো আমার সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন ফলো করে, তার মানে আউটার মোস্ট অরবিটালে 18 ইলেকট্রন থাকে, সেইগুলোর
পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে দেন যে সমস্ত কম্পাউন্ড গুলোর আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রনস আছে। যে সমস্ত ক্যাটায়ন গুলো সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন ফলো করে তাদের কনফিগারেশনটা কি রকম, S2p6 D10। আমি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাকে দেখাচ্ছি না যাতে ইন জেনারেল সবগুলোকে আমি কভার করতে পারি। আর নর্মাল যাদের 8 ইলেকট্রনস আছে আউটার মোস্ট সেলে তাদের কনফিগারেশন গুলো কি রকম হয়, এরকম। তাহলে দেখো যে সমস্ত ক্যাটায়নস গুলো সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন শো করে তাদের এই ডি অরবিটালে এক্সট্রা 10টা ইলেকট্রন আছে। তাহলে আমরা জানি ডি অরবিটালের স্ক্রিনিং পাওয়ার কি, পি এর থেকে কম। তাহলে যখন এই কনফিগারেশন থাকবে তখন ডি অরবিটালের স্ক্রিনিং পাওয়ার কম হওয়ার জন্য এর ক্ষেত্রে ক্যাটায়নের নিউক্লিয়াসটা এফেক্টিভলি অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে, তার মানে ডিগ্রি অফ পোলারাইজেশনটা বেশি হবে। তাহলে এই ধরনের কনফিগারেশন গুলোর ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে দেন দিস। ওকে, তাহলে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশনের ক্যাটায়নের এক্সাম্পল আমার কোন কোনগুলো হবে, Cu+, Ag+, Cd+2 এটসেট্রা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কথা স্টুডেন্টস এখানে মনে রেখো, আমরা যখন দুটো ক্যাটায়নের মধ্যে এই ক্যারেক্টারিস্টিকটা দিয়ে কম্পারিজন করব তাদের কিন্তু চার্জ আর সাইজটা দুটোর ক্ষেত্রেই মোটামুটি সেম হতে হবে, তবে আমি এই কম্পারিজনটা করতে পারবো। কারুর ধরো আয়নিক পোটেনশিয়ালের ভ্যালু অনেক বেশি, তার মানে চার্জ বাই রেডিয়াস রেশিওটা অনেক বেশি, আর একটা ক্যাটায়নের অনেক কম, সেইখানে কিন্তু আমি এই ফ্যাক্টরটা দিয়ে ডিটারমাইন করতে পারবো না। তাহলে ফার্স্ট ডিটারমাইনিং ফ্যাক্টর হবে অবশ্যই আয়নিক পোটেনশিয়াল, আর তারপরে এই ফ্যাক্টরটাকে আমরা কনসিডার করব। ওকে, তাহলে এইটা দিয়ে আমরা বলতে পারবো দেখো ক্যাডমিয়াম +2 এইটা আর ক্যালসিয়াম +2 দুটোরই চার্জ সেম আর এদের সাইজও অলমোস্ট সেম, কিন্তু এর পোলারাইজিং পাওয়ার, ক্যাডমিয়ামের পোলারাইজিং পাওয়ার, ক্যাডমিয়াম +2 পোলারাইজিং পাওয়ার ইজ গ্রেটার দ্যান Ca+2। তাহলে পোলারাইজিং পাওয়ারের অর্ডার হচ্ছে ক্যাডমিয়াম +2 গ্রেটার দ্যান ক্যালসিয়াম +2। কেন? জাস্ট ফর দিস রিজন। ওকে, এবার দেখো স্টুডেন্টস, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানলাম সেটা যাদের সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন দ্যাট ইজ আউটার মোস্ট সেলে 18 ইলেকট্রনস তাদের পোলারাইজিং পাওয়ারটা বেশি হবে দেন যাদের আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রনস আছে। এবার আমরা কম্পারিজনটা করব যেই সমস্ত ক্যাটায়ন গুলোর সবগুলোরই আউটার মোস্ট সেলে 18 ইলেকট্রনস আছে সেইগুলোর ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ারটা কিরকম হবে। তার মানে ট্রানজিশন সিরিজের যখন আমরা 3D ট্রানজিশন সিরিজ, 4D ট্রানজিশন সিরিজ এন্ড 5D ট্রানজিশন সিরিজের এলিমেন্টকে কনসিডার করব ইন এ সেম গ্রুপ, তখন আমাদের কিরকম চেঞ্জটা হবে দেখি চলো। আমরা সবাই জানি 3D ট্রানজিশন সিরিজটা পিরিয়ড 4 থেকে স্টার্ট হয়, দ্যাট ইজ স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয় এবং শেষ হয় জিঙ্কে গিয়ে। আর 4D ট্রানজিশন সিরিজ শুরু হয় ইট্রিয়াম থেকে এন্ড শেষ হয় ক্যাডমিয়ামে গিয়ে। আর 5D ট্রানজিশন সিরিজ শুরু হয় ল্যান্থানাইট থেকে এন্ড শেষ হয় মার্কারিতে গিয়ে। তাহলে এদের পোলারাইজিং পাওয়ারের অর্ডারটা আমার কিরকম হবে দেখো। 3D সিরিজে যতগুলো আমার ইলেকট্রন আছে 4D সিরিজে এর সঙ্গে আরো +10D ইলেকট্রনস আছে। তাহলে ডি অরবিটালের শিল্ডিং পাওয়ার কম হওয়ার জন্য 4D সিরিজের ক্যাটায়ন গুলো এফেক্টিভলি অ্যানায়নের নিউক্লিয়ার চার্জটাকে নিজের দিকে পোলারাইজ করতে পারবে। তাহলে ডিগ্রি অফ পোলারাইজেশন ফর 4D ক্যাটায়নস এটা বেশি হবে কাদের থেকে? 3D থেকে। ক্লিয়ার স্টুডেন্টস? আবার দেখো 5D সিরিজে 3D থেকে আমার 10টা ডি ইলেকট্রন বেশি তো আগেই ছিল 4D তে, তারপরে আবার 10টা 4D ইলেকট্রন প্লাস 14টা F ইলেকট্রন এলো 5D তে। তাহলে দেখো F অরবিটালের শিল্ডিং এফেক্ট ডি অরবিটালের থেকেও আরো কম। ওভারঅল শিল্ডিং এফেক্টটা 5D সিরিজের ক্যাটায়ন গুলোর ক্ষেত্রে অনেকটা কমে যাবে। তাহলে ওভারঅল স্ক্রিনিং এফেক্টটা 5D সিরিজের ক্যাটায়নের ক্ষেত্রে
সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে কম যদি হয় তাহলে 5d সিরিজের ক্যাটায়ন গুলো সবচেয়ে এফেক্টিভলি অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে পোলারাইজড করতে পারবে। তাহলে পোলারাইজিং পাওয়ার অফ দ্য 5d সিরিজের ক্যাটায়ন গুলো সবচেয়ে বেশি হবে। এটা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট, ভালো করে মনে রাখবে। ওভারঅল পোলারাইজিং পাওয়ার এটা অর্ডারটা কি হবে, 5d সিরিজের এটা ম্যাক্সিমাম হবে, দেন 4d সিরিজ, দেন 3d সিরিজ। ক্লিয়ার স্টুডেন্টস? আমরা ক্লাস 12 এ যখন ডি ব্লক এলিমেন্ট পড়ব তখন দেখবো আরো ইজিলি আমরা এগুলো বুঝতে পারবো, কারণ এইগুলোর সব ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে বার করতে হয় সেগুলো আমরা শিখবো, তখন এই ব্যাপারগুলো আরো অনেক ইজি হয়ে যাবে। HgCl2, CdCl2 আর ZnCl2 এদের কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কি হবে? দেখো এক্সট্রিমলি ইজি, Hg+2, Cd+2, Zn+2 এইগুলো হচ্ছে আমার ক্যাটায়ন গুলো। তাহলে Hg+2 আমাদের কোন ট্রানজিশন সিরিজ থেকে বিলং করে, Cd+2 আমার কোন ট্রানজিশন সিরিজ থেকে বিলং করে, অবভিয়াসলি 4d সিরিজ থেকে বিলং করে, Zn+2 আমার 3d ট্রানজিশন সিরিজ থেকে বিলং করে। তাহলে আমরা আগেই দেখলাম পোলারাইজিং পাওয়ারের অর্ডারটা কি হবে, 5d এর ম্যাক্সিমাম হবে। তাহলে পোলারাইজিং পাওয়ারের অর্ডার, পোলারাইজিং পাওয়ার Hg+2 is greater than Cd+2 greater than Zn+2। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কি হবে, HgCl2 টা ম্যাক্সিমাম, দেন CdCl2, দেন ZnCl2। ক্লিয়ার স্টুডেন্টস? দেখো স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম ডিগ্রি অফ পোলারাইজেশনটা কার কার উপরে ডিপেন্ড করছে, আয়নিক পোটেনশিয়াল অফ দ্য ক্যাটায়ন এন্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ক্যাটায়ন। এবার দেখবো অ্যানায়নের উপরে আমার ডিগ্রি অফ পোলারাইজেশনটা কিভাবে ডিপেন্ডেন্ট। এইটা এক্সট্রিমলি ইজি। আগেই আমরা দেখেছি যে অ্যানায়নের সাইজটা আমার যত বড় হবে আর অ্যানায়নের নেগেটিভ চার্জটা আমার যত বেশি হবে তত ইলেকট্রন রিচ আমার অ্যানায়নটা হবে, আর যত ইলেকট্রন রিচ অর ইলেকট্রন ক্লাউড আমার অ্যানায়নের বেশি থাকবে তত ইজিলি অ্যানায়নটা পোলারাইজেবল হবে, আর তত সেই অ্যানায়নের পোলারাইজিবিলিটিটা বেশি হবে। তাহলে আমরা যদি হ্যালাইড গুলোকে কনসিডার করি, ক্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর আয়োডাইড, প্রত্যেকটারই ক্ষেত্রে দেখো চার্জ সেম। তাহলে যে অ্যানায়নের সাইজটা যত বড় হবে তার পোলারাইজিবিলিটিটাও তত বেশি হবে। তাহলে পোলারাইজিবিলিটি অর্ডার কি হবে, iodide is greater than bromide, greater than chloride, greater than fluoride। ওকে, দেখো স্টুডেন্টস, ফ্যাজেন্স রুলের থিওরি পোরশন টোটাল কমপ্লিট। আমরা নেক্সট ভিডিওতে এর অ্যাপ্লিকেশন গুলো ডিসকাস করব। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও, আর এই ভিডিওটা তোমাদের সমস্ত ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো যাতে তারা ঘরে বসেই কেমিস্ট্রি প্রিপারেশন কমপ্লিট করতে পারে। থ্যাংক ইউ স্টুডেন্টস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।